পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে এই সরি অন্য গানটা বলছিলাম। আমি তো ভুল করে পুরানো সেই দিনের কথা বলছি। আচ্ছা একটু চুপ থাকো না। হ্যাঁ চুপ থাক না। পুরানো ফুলে ফুলে হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজ একটা এসে পড়ে শোনাই। রচনা এসে বাই সেন্টিমেন্টাল ফুল। আমার বাড়ি। ছোটবেলায় এসে লিখতে হতো স্কুলে আমার বাড়ি, সেই রচনাটাই এখন লিখছি। পৃথিবী নামক এই বিশাল বড় গ্রহে আমার নিজস্ব এক টুকরো ভূখণ্ডও নেই, যেখানে পায়ের ওপর পা তুলে বসে মালিকানার আরাম ভোগ করব। তবুও আমার বাড়ি এসেটা লিখতে পারি। কজন এরকম পারে জানি না। আমার মা বাবার বাড়ি, মানে 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেখানে আমার রচনা লেখা। বাড়িতে সবসময় এত লোক, পড়াশোনাটা করব কি করে? এই প্রশ্ন এ বাড়িতে নট অ্যালাউড। বাড়ি ভর্তি লোকও থাকবে, পড়াশোনাও করতে হবে। তাতেও কি হয়, রেজাল্ট যেন আবার খারাপ করে বসো না। কখন যে বাড়িটা একটু খালি হয়, কোথায় যে একটু নিজের জন্য জায়গা পাই। এত লোক সব সময়, নিজেকে কোথায় যে খুঁজে পাই। কেন, ওই তো দাদু কালীপ্রসন্ন সিংহের মহাভারতের মোটা দ্বিতীয় খণ্ডটা মাপে মাপে বিছানার কোনায় রাখলো। এখন আমাকে জানালার পাশের শীতের রোদটা থেকে তুলবে। নিজের মোজা, গেঞ্জি, মাফলার, টুপি সব পরিপাটি করে জানলার রেলিংয়ে রোদে দেবে। হয়েছে তোমার রোদে দেওয়া, এবার আমায় বসতে দাও। না না, এখন যা এখান থেকে। বোঝো ঠালা, এই আমার বাড়ি। দাদুর 90 বছরের রোগা খালি পিঠের বয়স হওয়া চামড়ার নিচে ওই তো আমি। দিদিমণি, নাকের মধ্যে সেফটি পিন দিয়ে কেন সমানে হাঁটছ? পার্থ আমেরিকা থেকে কাচের এই বাটিটা এনেছে আমার জন্য। আমি আর কি করব এটা দিয়ে? তুই এটা নে। সুমিকে না দিয়ে আমাকে দিচ্ছ যে? তুমি তো সবকিছু সুমিকেই দাও। এটা তোকে দিচ্ছি। হাসছে। ছোট্ট শরীরের আমার মার কাকিমা, দিদিমণি, জন্ম থেকে যাকে আমাদের বাড়িতে আমাদের হয়েই থাকতে দেখেছি। সোফায় পা তুলে বসে লিটারেলি হা করে টিভি দেখছে দিদিমণি। পান খাওয়া টুকটুকে নিচের ঠোঁট একটু ঝুলে পড়েছে। ওইখানে আমি। বাড়িটা মার নামেও, কিন্তু এত লোকের মধ্যে বাড়িতে যে মা আছে বোঝাই যায় না। মাকে যখন যার দরকার তখন শুধু সেই জানতে পারে বাড়িতে মা আছে। ওই তো মা বসে বসে আমার ছোট্ট মেয়ের লম্বা চুল কত যত্নে আঁচড়ে বিনুনি করে দিচ্ছে। আসলে ওটা আমি। অনেকগুলো বালিশে হেলান দিয়ে একটা হাত মাথার পিছনে তুলে বই পড়ছে বাবা। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চিন্তাধারা। বাবার চোখ সরে সরে যাচ্ছে বইয়ের পাতার এপাশ থেকে ওপাশে। চোখের তারায় আমি। দিদি এসে কাঁধের ব্যাগটা নামালো। ঝোলা ব্যাগটা থেকে এক গাদা রান্না করা খাবারের কৌটো বেরোলো। রান্নাঘর থেকে কল্পনা বেরিয়ে এলো। দিদি, চা করছি। শুধু চা করো, এক্ষুনি যেতে হবে। আর এই খাবারগুলো ফ্রিজে তুলে রাখো তো। দেখো তো নিউট্রি নাগেটসের চপটা ঠিক আছে কি না। বাবার প্রেশার দেখা হলে ও ঘরে চল দিদি, এখানে যা জোরে টিভি চলছে, কথা বলাই মুশকিল। দুই বোনের বকবকানির মাঝখানে কল্পনা ট্রেতে করে চা আর ওপরে ঝুরি ভাজা ছড়ানো মুড়ি ভাজা নিয়ে ঘরে ঢোকে। আমি কিছু খাবো না বললাম না কল্পনা? আমি দিদিকেও ধমকাতে পারি বুঝি। খা তো বসে। পেশেন্ট এলে চেম্বার থেকে তো ফোন করবেই, সব সময় তারায় থাকিস। দিদি ছোট বাচ্চার মতো মাথা দুলিয়ে দুলিয়ে মুড়ি ভাজা খায়। দিদির খুশির ওই মাথা দোলানোয় আমার আমি এক্কা দোক্কা খেলে নেয়। আমি আর বোন বাড়ির সব থেকে ছোট সদস্য হওয়ার কারণে
বছরে 6 মাস মাটিতে বিছানা পেতে শুতে হতো। অতিথিদের আমাদের জায়গা ছেড়ে দিতে হতো। এই কথা আজও গর্ব করে বলতে ভালো লাগে। কতজন যে ধরে একটা বাড়িতে, সেটা আমাদের বাড়িতে এলে জানা যায়। সুমি এসে বাবার সাথে দরকারি কথা সেরে এই ঘরে এলে বসে বসে দুই বোন কত যে অবান্তর দরকারি কথা বলে ফেলি, শুধু ঘরের দেয়াল কান পেতে শোনে। কিন্তু গল্পও কান্না জোরে, থামিয়ে দিতে হয় যে তাকে। সুমিকে যেতে হবে এবার। দরজায় টাটা করে এক ছুট্টে বারান্দায় চলে আসি। ওপাশে গিয়ে বাস ধরলে সাবধানে রাস্তা পেরোস। ঝুঁকে পড়ি রেলিং ধরে। গলির শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায় সুমিকে। সুমি বুঝে একবার পেছন ফিরে তাকালো। হ্যাঁ, ওই তাকানোই আমি। সদ্য পৃথিবীতে এসেছে, মুখটুকু বাদ দিয়ে পুরোটাই তোয়ালে দিয়ে প্যাক করা এইটুকুনি রিয়া। তাকে ঘিরে আমাদের 3 ভাই বোন নিজের নিজের সাবজেক্টের বই পড়িয়ে চলি। যেন কয়েকদিনে রিয়া এক্ষুনি ঠিক করে ফেলতে পারে বড় হয়ে ও কি পড়বে, ফিজিক্স, বায়োলজি, নাকি ও ডাক্তার হবে। অপত্য স্নেহের সমুদ্রে আমরা 3 ভাই বোন প্রথম ডুব দিই, আর উঠতে পারি না। কবে কথা বলতে শিখবে রিয়া? কথা না বলতে পারুক, সারা বাড়ি গম গম করছে, যে কথা বলতে শেখেনি তার কলরবে। ভিড়ের মধ্যে সত্যিকারের ভালোবাসা কি করে খুঁজে পেল চিরকালের গোলক ধাঁধার সেই ভুল পথ? চুপচাপ ছুঁয়ে দিল। সরবে চমকে উঠলাম। সেই ভিড় বাড়ির কবেকার চমক আজও হইচই করে চলেছে জীবন জুড়ে। আমি থেকে মা হলাম, বাড়ির দেওয়াল মেঝের টাইলসে লেখা থাকলো আমার মাতৃত্বের বড় হয়ে ওঠার গল্প। আমার ছোট্ট মেয়ে খাট থেকে মেঝে, মেঝে থেকে দিদির হাত ধরে হাঁটতে শিখে গেল। বাড়ির মানুষজনের গল্প শুধু? বাড়ির বারান্দা, দরজা, জানলা, খাট, আলমারি এসব কিছু নেই? আছে তো, আছে। বারান্দায় দক্ষিণের বাতাস আছে, সেই হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় যা চিরকাল থাকলে ভালো হতো। পাশের বাড়ির রুমা শীতের দুপুরে যাই রোদে ওর লম্বা ঘন চুল শুকোতে আসতো। এ বাড়ির দরজা তো খোলাই থাকে, আর সেই খোলা দরজা খুলে 4 তলার কাকিমা বাজার করে ফেরার পথে হল্টিং স্টেশন হিসাবে আমাদের বাড়িতে খানিক জিরিয়ে নিত। গল্প করে কল্পনার বানানো চা খেয়ে অনেকটা এনার্জি বাড়ি থেকে নিয়ে ওপরের সিঁড়িতে পা দিত। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, লিটারেচার, জিওগ্রাফি আর অবশ্যই হিস্ট্রি, পুরো সিলেবাস আজও আছে, নিশ্চয়ই আছে চৌকো ছোট এই বারান্দায়। কেউ পড়তে চায় না সেটা অন্য ব্যাপার। জানলার ওপর দিকের গ্রিল 2 হাতে ধরে মার মুখ আঁকা। সন্তানের ঘরে ফেরার অপেক্ষা কোন মারি বা শেষ হয়? বাড়িতে অনেক আসবাবও আছে, একটা ডাবল বেডের খাট। আরে খাট কোথায়, ওটা তো চৌকি। সেখানে ছোট কাকুদের 3 জন নিয়ে আমরা 5 জন। না হলো না, আমার ছোট্ট মেয়ে তার মধ্যে আবার তার ছোট্ট টুল পেতে হোমওয়ার্ক করতে বসেছে। আলমারিও আছে, খাবার টেবিলের পাশে সেই কবেকার পুরনো আলমারি, ওপরটা কাচের, নিচে কাঠের ড্রয়ার। মা চাবি দিয়ে রাখতো, আমি জানতাম কোথায় চাবিটা থাকে। ড্রয়ারের মধ্যে মার সামান্য নিজস্ব কিছু থাকতো, বোধহয় সেটুকু মা নিজের জন্য রাখতো। তার মধ্যে থাকতো মার হাতের লেখা প্র্যাকটিসে লাইন টানা খাতা। পুরো খাতা জুড়ে এই কটা লাইন শুধু লেখা থাকতো, সন্তান নহে গো মাতা সম্পত্তি তোমার, নিজের সে, বিশ্বের সে, বিশ্ব দেবতার। অভিমান কি চাবি দিয়ে লুকিয়ে রাখতো মা? বাড়িতে এত লোক, কেউ এর উত্তর দিতে পারবে না। বসার ঘরের মেঝেতে শোয়ানো মার চিরকালের সেই বিষণ্ণ মুখ, সামান্য পাশ ফেরানো।
মার মুখটা নিজের দিকে ফেরাতে গিয়ে বুঝি অসম্ভব ঠান্ডা। আমাদের বাড়ির মেঝে তো সবসময় উষ্ণতা দিয়ে এসেছে, আজ কিসের ফুল হলো তার? বিষণ্ণতা না অভিমান, কোনটা এমন শীতল করে দিল তোমায় মা? কিছু কিছু মানুষ থেকে যায় সেন্টিমেন্টাল ফুল, মায়া যাদের কিছুতেই পিছু ছাড়ে না। আর এই বোকার মতো ইমোশনাল সামান্য স্কুল মাস্টার আমার বাবা মা 2 বেডরুমের ফ্ল্যাটে কতজনের হাসি কান্না দুঃখ আনন্দের স্বচ্ছন্দে বসবাসের ব্যবস্থা করে দিতে পেরেছিল। কারোর কোথাও কম পড়েনি কিছু। তখন আমরা একটা বাড়িতে বাস করতাম, এখন স্পেসে। সবার নিজস্ব স্পেস দরকার বসবাসের জন্য। মানুষজন বড় হয়, ফ্ল্যাটের দেওয়ালের মধ্যে ধরে না, তারা বাইরে ছড়িয়ে পড়ে। না হলে তাদের ডালপালা মেলে ধরবে কি করে? এত বড় পৃথিবীতে ছড়িয়ে পড়ে ফুলের রেণুর মতো, তৈরি হয় নতুন নতুন গাছ, তাদের গায়ে পুরনো সেই বাড়ির শ্যাওলা গন্ধ মাখানো ভালোবাসা। জাদু করে সেই গন্ধ পথ চিনিয়ে নিয়ে আসে বর্ষার জলে ভেজানো পুরনো সেই বাড়ির সামনে। নিচের রাস্তা থেকে মাথা তুলে দেখি আজও জানলার গ্রিলে মার মুখ আঁকা, আজও মা অপেক্ষায়। এসেটা এখানে শেষ। রচনা লেখার নিয়ম মেনে নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে তো রাখতে হবে। যদি এরকম কোনো নিয়ম না থাকতো তবে আরো অনেক কিছু লেখা যেত নিশ্চয়ই। এই এসেটা পড়ে তোমাদের কেউ কেউ নিজেদের সেই বাড়ির কথা মনে করছো? হয়তো কেউ অনেক দিন যাওনি সেই বাড়িতে, কেউ হয়তো প্রায়ই যাও, কারোর হয়তো সেই বাড়িটাই আর নেই, কেউ হয়তো অনেক চাইলেও ফিরে যেতে পারো না, কেউ হয়তো সেই বাড়িতে এখনো থাকো। কিন্তু আমরা সবাই মনের মধ্যে সেই বাড়িটাকে আজীবন সঙ্গে নিয়ে চলি, যেখানে আমরা বড় হতে শিখেছি, ছোট্ট বিছানায় শুয়ে আকাশ ছুঁয়ে ফেলা স্বপ্ন দেখতে শুরু করেছি। বাড়িটা আমাদের বড় করে তুলেছে, অনেক বড়। বাড়িটা জানতো একদিন এরা এত বড় হবে যে বাড়ির দেয়ালগুলো আর ধরে রাখতে পারবে না নিজের কাছে। তবুও বড় করে তোলায় কোনো কার্পণ্য করেনি কখনো। বাড়ির নিজের প্রতি অগাধ বিশ্বাস ছিল, সবার বুকের মধ্যে ঠিক তৈরি করে দিতে পারবে ভালোবাসার সেই বাড়ি। তোমার আমার সবার বাড়ি সেদিন ঠিকই বিশ্বাস করেছিল, কি বলো? তোমরা চাইলে এসে লিখে ফেলো আমার বাড়ি শব্দসীমানার মধ্যে, ক্লাস শেষের বেল পড়ার আগে জমা করে দিও দিদিমণির টেবিলে। আজ আর কোনো কথা নয়, এখন আমি আমার মনের সেই বাড়ির দরজা জানলাগুলো খুলে দিই, বাতাস লাগুক ঘরগুলোতে।